আজকের আনিস হত্যাকাণ্ডে যে পুলিশের গাফিলতি, পুলিশের বিরুদ্ধেই যখন অভিযোগ, পুলিশ যথাযথভাবে তল্লাশি চালাতে যায়নি, পুলিশ নিয়ম মেনে তল্লাশি করেনি, সেই পুলিশের তৈরি সিটের উপরে আস্থা থাকতে পারে না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ এই অপকর্মটা করেছে, সেখানে কিন্তু একটা চূড়ান্ত ষড়যন্ত্রের গন্ধ রয়েছে। সেই রিজওয়ানুর রহমানের মা এখনো পর্যন্ত ইনসাফ পায়নি। আপনারা দেখছেন এনবিটিভি, আর সঙ্গে রয়েছি আমি হাসিবুর রহমান। আজ আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকার কর্মী এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী আনিসুর রহমান। আমরা জানি যে দীর্ঘ 3 মাস অতিক্রম হয়েছে আনিস হত্যা। আনিসের বাড়ির ছাদ থেকে পড়ে আনিসের মৃত্যু হয়েছিল। আনিসের বাবার দাবি ছিল পুলিশ এসে আনিসকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। সেই আনিস হত্যা নিয়ে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তাল হয়েছিল। বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং কলকাতার রাজপথ, এমনকি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় এই আনিস হত্যার বিচার চেয়ে তারা আন্দোলনে নেমেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছে। সেই সিটের দাবি অনুযায়ী আনিস দ্বিতীয়বারের জন্য ময়না তদন্ত তার করা হয়েছিল। 10 দিন পর কবর থেকে আনিসের দেহ তোলা হয়েছিল সঠিক বিচার পাওয়ার জন্য, এবং তার পরিবার, এলাকার মানুষ, দেশের মানুষ, সারা রাজ্যের মানুষ সঠিক বিচার চেয়েছিল। কিন্তু পুনরায় আজ আবার আনিসের হত্যার মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। আমরা জেনে নেব কলকাতা হাইকোর্টের আইনজীবী আনিসুর রহমানের কাছ থেকে কি হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে মূলত আনিস বিষয় নিয়ে। দেখুন, আজকে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে মূলত হিয়ারিং করেন, এবং সেখানে আজকের আনিস হত্যাকাণ্ডে যে পুলিশের গাফিলতি এবং তল্লাশি চালাতে পুলিশ যে নিয়ম মেনে তল্লাশি চালাবার কথা ছিল বা তল্লাশি করার কথা ছিল, পুলিশ সম্পূর্ণ উল্লঙ্ঘন করেছে, সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে অ্যাডভোকেট জেনারেল পুরোপুরি স্বীকার করে নিয়েছেন। আজকের তিনি পরিষ্কার করে বলেননি যে কেন পুলিশ গেছিল ওই আনিসের বাড়িতে ওই রাত্রে 1:30টার সময়, এবং সেখানে পুলিশ যাওয়ার কথা প্রপার ড্রেসে, পুলিশ প্রপার ড্রেসে সবাই যায়নি, এবং পুলিশ যে আজকের ওই রাতে ওই সময়ে কেন গেছিল তার কোনো সদুত্তর কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল আনতে পারেননি। এবং তার যে পুলিশ যে তল্লাশির যে নিয়ম ভঙ্গ করেছে, তার মানেই যে পুলিশের বিরুদ্ধে যে তার পরিবার, তার বাবা যে অনাস্থা রেখেছে সেটাই যথাযথ। কারণ পুলিশের বিরুদ্ধেই যখন অভিযোগ, পুলিশ যথাযথভাবে তল্লাশি চালাতে যায়নি, পুলিশ নিয়ম মেনে তল্লাশি করেনি, তারপরেও সেই পুলিশের উপরে, সেই পুলিশের তৈরি সিটের উপরে আস্থা থাকতে পারে না। এবং সেই জায়গার থেকে আজকের তার পরিবারের দাবি মেনে, সাধারণ মানুষের দাবি মেনে, ন্যায় বিচারের দাবি মেনে সিবিআই হওয়া দরকার। আজকের আমরা জানি যে সিট গঠন হয়েছে, কিন্তু সিট প্রথমে মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং আমাদের ডিজি বলেছিলেন যে 15টা দিন সময় দেওয়া হোক। 15 দিনের জায়গায় আজকে দীর্ঘ সময় পেরিয়ে গেছে। আনিস হত্যার প্রায় 3 মাস অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত যে থানার ওসি, আমতা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়নি, তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তিনি কি মহান বা মহৎ কাজ করেছেন যে তাকে ছুটি উপভোগ করতে পাঠানো হয়েছে। এসপিকে এখনো পর্যন্ত ক্লোজ করা হয়নি, যে গ্রামীণ এসপি সৌম্য রায়, তাকে ক্লোজ করা হয়নি। এবং যে যাদেরকে ধরা হয়েছে, সেই একজন সিভিক ভলেন্টিয়ার, একজন হোমগার্ড, তাদের পরিবার দাবি করছে সিবিআই হোক, এবং তারা নিজেরাই বলেছেন যে আমরা আমাদের ইচ্ছায় কোথাও যাইনি। অবশ্যই তাদের ইচ্ছায় যদি না যায়, যে ঊর্ধ্বতন অফিসারদের নির্দেশে তারা আনিস খানের বাড়িতে ওই রাত্রে গেছিল, তাহলে তাদের কাউকে এ পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি? তাই যারা এই আনিস হত্যার পেছনে, আনিসের মৃত্যুর জন্য দায়ী, তাদের প্রত্যেকে চিহ্নিত করার জন্য, তাদের প্রত্যেকে শাস্তি দেওয়ার জন্য আজকের অবশ্যই সিবিআই তদন্ত দরকার। এবং মহামান্য আদালত এখনো পর্যন্ত এই মর্মে রায় দেয়নি। আগামী 7 তারিখ আবার হিয়ারিংয়ের ডেট দিয়েছে, এবং আশা করি সেই রায় তার পরিবারের দাবি মেনে যে সিবিআই হবে, এটা আমরা আশা রাখছি। আনিস খানের এই যে মামলা চলছে, এই মামলায় আপনি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আপনার কি ধারণা, কলকাতা পুলিশ এবং সিট যে দায়িত্ব নিয়েছে সেটা কি যথাযথভাবে সঠিক বিচার পাবে, না সিবিআই যদি হয় সেটা বিচারটা ঠিক হবে? এখন দেখুন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ এই অপকর্মটা করেছে। কি আনিসের বিরুদ্ধে অভিযোগ ছিল?
এর আগে আমরা সৌম্য রায়ের যে গ্রামীণ এসপির বয়ানে শুনেছি যে তার বিরুদ্ধে একটা পক্সোর সমন ছিল। পক্সোর সমনটা কীরকম? সে সেখানে কি আসামি নাকি সে সাক্ষী ছিল যে তাকে সমন হয়েছে? সামন্স টু অ্যাকিউজড না সামন্স টু উইটনেস, সেটা কিন্তু এখনও স্পষ্ট হয়নি। আবার বলা হচ্ছে যে ওই হিজাব নিয়ে তার ফেসবুকের পোস্টের পরিপ্রেক্ষিতে বনগাঁয় নাকি তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। আসলে এগুলো খুব স্পষ্ট করে প্রকাশ্যে আজকে পুলিশ প্রশাসন বা সিটের পক্ষ থেকে আনা হচ্ছে না। এখানে একটা লুকোচুরির খেলা হচ্ছে। কেন ওই রাতে আনিসের বাড়িতে যেতে হলো? কি এমন গুরুতর অপরাধ করেছিল? এবং তারপরেও যখন যদি আনিস খান পড়ে গিয়ে থাকে, যদি পুলিশ সেখানে উপস্থিত থাকে, কোনো কারণে কোনোভাবে পড়ে গিয়ে থাকে, নাকি তাকে ঠেলা মারা হয়েছে, সেটা যদি নাও হয়ে থাকে, তাহলে পড়ে গিয়ে থাকলে পুলিশ সেখানে উপস্থিত থাকলে পুলিশের দায়িত্ব তাকে হসপিটালে নিয়ে যাওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, সেটা যখন করেনি এবং তখন তার বাবার উপস্থিতিতেই সেই পুলিশ কর্মীরা যদি বলে কাজ হয়ে গেছে স্যার চলুন বলে যখন বেরিয়ে যায়, তখনই মনে হয় যে ব্যাপারটা হচ্ছে ডালমে কুচ কালা হ্যায়। অর্থাৎ তাকে যখন চিকিৎসার ব্যবস্থা না করে একটা সহনাগরিক, একটা জলজ্যান্ত যুবক সে আজকে পড়ে গেল আজকে 3 তলার থেকে, তাহলে তার কি অবস্থা? সেটা তারা ফিরে না দেখে পালিয়ে গেল, মানে সেখানে কিন্তু একটা চূড়ান্ত ষড়যন্ত্রের গন্ধ রয়েছে। তাই সেই গন্ধ, সেই ষড়যন্ত্র উন্মোচন করার জন্য আজকে কিন্তু সিবিআই দরকার। আর সবচেয়ে বড় কথা, এই রাজ্য সরকার যারা ক্ষমতায় রয়েছে সেই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এসপি এবং আমতা থানার কাছে এবং পুলিশের বিভিন্ন মহলে গত 2021-এর মে মাসে আনিস একটি চিঠি লিখেছিল, অভিযোগ দায়ের করেছিল যে আমার প্রাণহানির আশঙ্কা আছে, আমার পরিবারের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। সেই চিঠির মান্যতা দিয়ে, সেই চিঠিকে গুরুত্ব দিয়ে একেবারে সিবিআই দরকার। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, সেই পুলিশের তদন্তে কিন্তু সঠিক সত্য উদ্ঘাটন হবে না বলে আমি একজন সাধারণ নাগরিক হিসাবেও মনে করছি। আমরা দেখেছি আনিস একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে নয়, ছাত্র আন্দোলনের কর্মী, এবং তাকে দেখা গেছে স্বৈরাচারীর বিরুদ্ধে গর্জে ওঠা, প্রতিবাদ করা, রাজপথেও প্রতিবাদ করা তাকে দেখা গেছে। তো এভাবে কি স্যুট পলিসিতে রাজ্য সরকারের মদতে বা পুলিশের মদতে এভাবে যদি যে সমস্ত আন্দোলনের কর্মী বা যারা প্রতিবাদী কণ্ঠ তাদেরকে যদি শেষ করে দেয়া হয়, বিচার যদি না পায়, তাহলে আগামী দিনে কি এরা বাড়তে থাকবে? বলবে না। দেখুন, আজকে যে আমাদের অ্যাডভোকেট জেনারেল ছিলেন সৌমেন্দ্রনাথ মুখার্জি, তার একটি পরিচয়ও আছে। তার বাবা ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জুলুবাবু, যিনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সেই জুলুবাবুর ছেলে আজকের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল। তিনি আজকের রাজ্য সরকারের পক্ষে আজকে সওয়াল করেন। এবং আপনার যে প্রশ্নের জবাবে সেটা বলবো যে যদি আজকের আইনের শাসন যদি বলবৎ না হয়ে যদি শাসকের আইন বলবৎ হয়, তাহলে কিন্তু এই মাৎসন্যায় কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। মমতা ব্যানার্জি যে মূলত সংখ্যালঘুদের ভোটে, সংখ্যালঘুদের একচেটিয়া সমর্থনে তিনি আজকের ক্ষমতার মসনদে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন। তিনি যদি অবিলম্বে, তিনি ঈদের দিনে আমরা জানি তিনি গিয়েছিলেন, সেই 7 সালে গিয়েছিলেন, 2007 সালে তিনি আমাদের রিজওয়ানুর রহমানের বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যে রিজওয়ানুরের মা তখন দাবি ছিল মুঝে ইনসাফ চাইয়ে, কিন্তু আমরা জানি এবং মানি তার সেই রিজওয়ানুর রহমানের মা এখনো পর্যন্ত ইনসাফ পায়নি। তার ছেলের যারা খুনি বা তার মৃত্যুর পেছনে যে বা যারা দায়ী ছিল তারা কেউ শাস্তি পায়নি, তারা বহাল তবিয়াতে আছে। ঠিক একইভাবে তিনি আনিস খানের বাড়িতে মমতা ব্যানার্জি যাননি, তিনি আনিস খানের বাড়িতে না গিয়ে আবার রিজওয়ানুরের বাড়িতে গেলেন 15 বছর পরে। তার মানে আনিস খানের আসলে কাউন্টার করার জন্য তিনি সেখানে গিয়েছেন। কিন্তু বাংলার মানুষ, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মমতা ব্যানার্জির এই ব্যবস্থাকে, এই পদক্ষেপকে মেনে নিচ্ছে না, তারা ভালোভাবে গ্রহণ করছেন না। অবিলম্বে মমতা ব্যানার্জি বা তার সরকারের উচিত যে সিবিআই তার পরিবারের দাবি মেনে, তার অসতিপর বাবা সালেম খানের দাবি মেনে আনিস হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত মেনে নিক, এবং বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও এটাই চায়। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট, বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকার কর্মী আনিসুর রহমান। তাকে আমরা এনবিটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।